এই বৃত্তান্ত লেখা শুরু হয় একটা মৃত্যুর পর। তাই হয়তো অনেকেই ভুরু কুঁচকে বলবেন, এর মধ্যে বাস্তবতার ছিটে ফোঁটা নেই। এরকম ঘটনার ল্যাজা মুড়ো খুঁজতে যাওয়া নেহাতি অর্বাচীন কাজ। আমি এটুকু বলতে পারি যে বর্ণিত ঘটনা প্রবাহে ফাঁকি নেই। আমি অতি নাটকীয় কোনো উপাদান লেখায় যোগ করিনি, শুধু প্রধান চরিত্রগুলোর নামগুলো বদলে দিয়েছি। যদি সত্যি এই ঘটনা কোনো গল্পের আকার নেয়, তাহলে আমি নির্দিষ্টভাবে তার জন্মলগ্ন নির্ণয় করতে পারি। নভেম্বর মাসের এক শান্ত স্নিগ্ধ রবিবারের কথা। রবিবার বলেই গির্জার রাস্তায় মানুষের ঢল নেমেছে। লোকের ভিড়ে ব্রাইটনের রাস্তা সরগরম। দিনটার আবহাওয়াও ছিল বেশ। ছড়িয়ে থাকা নীল সমুদ্র সেদিন প্রায় নিস্তরঙ্গ, যেন প্রকৃতির সাথে খোশ গল্প জুড়ে সে আলগা তন্দ্রায় ঢলে পড়েছে। মৃদু নাসিকা গর্জনের মতো ভেসে আসছে পাড় ভাঙার শব্দ। সেদিন গোটা সকালটাই চিঠিপত্র নিয়ে ব্যস্ত ছিলাম। কাগজ কলমের খসখসানি শুনে শুনে ক্লান্ত হয়ে আমি রাস্তায় এসে দাঁড়ালাম। সামনে ছড়িয়ে রয়েছে কিংস রোড। রাস্তাটা এঁকে বেঁকে সমুদ্রের দিকে চলে গিয়েছে। একটা রেলিং এই রাস্তা আর সমুদ্রের ধারকে আলাদা করেছে। আমি রেলিং এর ওপর হেলান দিয়ে একটা সিগারেট ধরালাম। দুটো গভীর টান দিয়েছি কি দিইনি, এমন সময় অনুভব করলাম একটা ওয়াকিং স্টিক দিয়ে আমার কোটের কাঁধের কাছটা ধরে কেউ টান দিল, রসিকতার ছলে অবশ্যই। ঘুরে দেখি যা ভেবেছিলাম ঠিক তাই। এক গাল হাসি নিয়ে ব্রাইটন রাইফেলসের প্রাক্তন সদস্য টেডি বস্টউইক। এই অদ্ভুত আচরণ আসলে আড্ডা মারার আহ্বান। টেডি আর আমি রাস্তা ধরে হেঁটে চললাম। ওর রসিকতার জবাবে আমি সবসময় একটা ভোঁতা ভাবলেশহীন অভিব্যক্তি উপহার দিতাম। টেডি তাতে একটুও মুষড়ে পড়ত না, বরং দ্বিগুণ উৎসাহে আমার হাত নিজের হাতে নিয়ে অনর্গল চুটকি বলে যেত, জানো তো, আছাড় খাওয়া মানুষকে উদ্ধার করতে নিজে আছাড়কে সোজা নর্দমায়। হ্যাঁ, সেদিনও এর ব্যতিক্রম হলো না। টেডি অনর্গল কথা বলছে আর হাসছে। রাস্তায় পরিচিত পথচারী দেখলে ওই কথা বলতে বলতেই মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানাচ্ছে। সেদিন টেডির কথার মূল বিষয়বস্তু ছিল কোন মেয়েকে কতটা সুন্দর দেখতে। দেখেছো কখনো? একবার চোখ তুলে দেখো, রূপ দেখে ছিটকে যাবে। শার্লট মার্ডেনকে দেখেছো? দেখো দেখো। হ্যাঁ, তা দেখেছি। হ্যাঁ, মানে সত্যি উনি খুবই রূপসী। এইসব কথা বলতে বলতে আমরা রাস্তার একটা বাঁকের মুখে এসে পৌঁছলাম। রাস্তাটা এখান থেকেই ঘুরে সমুদ্রের কোল ঘেঁষে আরেক দিকে চলে গিয়েছে। আমরা ওই বাঁকের মুখে এসে দেখি ওপাশ থেকে শার্লট আসছে, সঙ্গে তার মা। সত্যি এমন একজন রূপসীকে দেখলে যে কেউই ঘাড় ঘুরিয়ে দেখবে। ওনারা চার্চ থেকে ফিরছিলেন। টেডি দেখলাম আমায় সম্পূর্ণ ভুলে গিয়ে সোজা শার্লটের সামনে হাজির হলো। তারপর নরম গলায় বলল, আহা, এরকম একটা দিনে তোমার সাথে দেখা হওয়ার পর মনে হচ্ছে সূর্যের তেজ কি আরো কোমল হয়ে গেল। শার্লট খিলখিলিয়ে হেসে উঠল। দুজনের মধ্যে দেখলাম বেশ জমে উঠেছে। শার্লট টেডির বিশেষ অ্যাটেনশন বেশ উপভোগ করছে। আমার দিকে তাকিয়ে আমার বন্ধু বলে উঠল, চলো এদের সঙ্গে একটু হাঁটাহাঁটি করা যাক। একটু ক্লান্ত লাগছে, পাটা ব্যথা করছে। ওই যে ওখানে একটা শেড আছে, ওই যে ওখানকার একটা বেঞ্চে বসে একটু জিরিয়ে নি। মা মেয়ের মধ্যে মিল আছে প্রচুর। দেখে মনে হলো সৌন্দর্য মায়ের থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছেন শার্লট। তারা দুজনেই ব্রাইটনের বাসিন্দা। ছোট্ট অথচ বেশ নজর কাড়া বাড়িতে
তাঁরা থাকতেন। মার্ডেনদের বাড়িতে গেলে চট করে বেরিয়ে আসতে মন চাইবে না। দেওয়ালময় চোখ ধাঁধানো পোর্ট্রেটস, বিভিন্ন পশুর স্টাফড মাথা, ছাল, নানা দেশের হরেক সুভিনিয়ার, বুক কেসে ঠাসা বই। শ্রীমতী মার্ডেন প্রায়শই বলতেন, এসব জিনিসগুলোর সঙ্গে আমার নারীর টান। এগুলোর সাথে কত যে স্মৃতি জড়িয়ে আছে, তারই ইয়ত্তা নেই। তার স্বামীর শরীর শেষের দিকে ভেঙে এসেছিল। হাওয়া বদল করতে তিনি সপরিবারে ব্রাইটন আসেন। জীবনের শেষের কয়েকটা দিন এখানে, এই বাড়িতেই কেটেছিল তাঁর। তিনি ইহজগৎ ত্যাগ করলেও শ্রীমতী মার্ডেন বিশ্বাস করতেন তাঁর প্রয়াত স্বামীর শুভেচ্ছা এবং দয়া করুণা মিশ্রিত শুভ ছায়া এই বাড়িতে বিরাজ করে। আমার মনে হতো শ্রীমতী মার্ডেন সব সময় বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে থাকতে ভালোবাসতেন। তাঁর বন্ধু বান্ধবদের সংখ্যাও নেহাত কম ছিল না। বিভিন্ন সম্পর্কের ছায়ায় থাকতে ভালোবাসতেন তিনি। তাঁর আতিথেয়তারও যে তুলনা হয় না, সেটা প্রথমবার তাঁর বাড়ি গিয়েই আমরা টের পেয়েছিলাম। আমি জানতাম মায়ের সৌন্দর্য নিয়ে শার্লেটের বেশ সুপ্ত গর্ব ছিল, তবে দুজনের সম্পর্কটাকে আমি মুক্ত কণ্ঠে সহজ সরল বলতে পারতাম না। ইট ওয়াজন্ট ব্যাড, ইট ওয়াজ ইন্টারেস্টিং। শার্লেটের মা নিজেই বলতেন তার মেয়ের মধ্যে ভীষণ অদ্ভুত অনির্বচনীয় ধাঁচ রয়েছে। বেলার সঙ্গে সঙ্গে বাড়ছিল রাস্তায় লোকের সংখ্যা। শার্লেট আর ক্যাপ্টেন বস্টউইক এক চক্কর মেরে ফিরে এলেন। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম টেডি বস্টউইক তার সঙ্গিনীর সান্নিধ্য তখনই ত্যাগ করতে রাজি নন। উনি আড়মোড়া ভেঙে বললেন, এরকম একটা ঝলমলে দিনে এখনই বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। কি বলেন শার্লেট, আরেক চক্কর হবে নাকি? মায়ের দিকে শার্লেটের একটা অনুমতি সূচক দৃষ্টির জবাবে শ্রীমতী মার্ডেন যা খুশি করগে যাও গোছের একটা ভাব করলেন। টেরি বস্টউইকও আর সময় নষ্ট না করে শার্লেটকে নিয়ে হাঁটা দিল। আমার বন্ধুর সাথে যাওয়ার ঠিক আগে আলগোছে চুল সরিয়ে আমার দিকে তাকিয়ে হাসলেন মহিলা। শিহরণ ধরানো হাসি। আমি হালকা ঢোক গিলে শ্রীমতী মার্ডেনকে বললাম, শার্লেটের রকম সকম দেখে অনেকেই, বুঝলেন তো, একটু দুর্বল বোধ করবেন। আমার এই কথায় খুশি হওয়ার বদলে শ্রীমতী মার্ডেন দেখলাম মুখ নিচু করে বললেন, ও কথা খবরদার বলো না, খবরদারও না। তাতে কি হয়েছে? ভালো মেয়েদের মধ্যে এই ব্যাপারগুলো তো একটু আধটু থেকেই যায়। তাহলে তারা সবসময় শাস্তি পায় কেন? আপনি এই কথা কি করে বলছেন? কারণ আমি নিজে একজন খারাপ মেয়ে ছিলাম। আর আপনি শাস্তি পেয়েছেন? সারা জীবন সেই শাস্তির ভার বহন করছি। একদম আমার চোখে চোখ রেখে বলেছিলেন কথাগুলো শ্রীমতী মার্ডেন। আমি দেখলাম তার মুখের ভাব বদলে গিয়েছে। তাতে আর হাসির রেশ নেই। মুখ চোখ টকটকে লাল হয়ে গিয়েছে। উনি যেন কথাগুলো বলে হাঁপিয়ে উঠেছিলেন। উঠে দাঁড়িয়ে জোরে নিঃশ্বাস নিয়ে আবার বসে পড়লেন তিনি। ইতিমধ্যে দেখলাম শার্লেট আর টেডি পেঁচানো রাস্তা পেরিয়ে এদিকেই আসছে। শার্লেট বোধহয় দূর থেকেই বুঝতে পেরেছিলেন যে তার মায়ের অবস্থা খুব একটা ভালো নয়। জোর কদমে আমাদের সামনে এসে দাঁড়ালেন তিনি। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে তোমার? আমি দেখলাম মেয়ে মায়ের হাতটা ধরে আছে, ভালোবাসার স্নেহময় স্পর্শ। কিন্তু তার প্রত্যুত্তরে দেখলাম শ্রীমতী মার্ডেন তার মেয়ের হাতটা ভয়ানক শক্ত করে ধরে আছেন। 5 আঙুলের সেই শক্ত বন্ধনের মধ্যে কাঠিন্যের ছাপ স্পষ্ট। টেডি আমার পাশে দাঁড়িয়ে ঘর ঘরে গলায় জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? হঠাৎ কি হলো? এবার আর একটা চমক লাগার পালা। শার্লেট হঠাৎ রূঢ় গলায় বলে উঠল, ক্যাপ্টেন বস্টউইক ওখানে দাঁড়িয়ে ফিসফিসিয়ে কথা নাই বা বললেন? অনেক হয়েছে, এবার আসুন দয়া করে। এই কথা শোনার পর আর থাকা যায় না। মায়ের শারীরিক অবস্থা তো মেয়ের চেয়ে ভালো কেউ জানবে না, তাই সে হয়তো চায় না আমরা এখানে থাকি। আমি টেডিকে চোখের ইশারায় ওখান থেকে বেরিয়ে আসতে বললাম।
কিন্তু বাদ সাধলেন স্বয়ং শ্রীমতী মার্ডেন। প্রবলভাবে মাথা নেড়ে বললেন, না না, তোমরা আর কোথাও যাবে না, এখন সোজা আমাদের বাড়ি চলো, ওখানেই খাওয়া দাওয়া সারবে। কথা বলতে বলতেই উনি আমার হাত ধরে টান দিলেন। সে এক অদ্ভুত টান, কিছুটা ভয়, কিছুটা উদ্বেগের মিশেল। আমি বুঝলাম না কি বলতে চাইছিলেন। ভিড়ের মধ্যে কাউকে দেখে বিচলিত হয়ে পড়েছিলেন কি? বুঝলাম না। বরং তাদের বাড়িতে গিয়ে চর্বচস্য খেয়ে যখন বাড়ি ফিরছি, টেডি দেখলাম খানিক আগের রূঢ় ব্যবহার বেমালুম ভুলে গিয়েছে। পরম পরিতৃপ্তি সহকারে টেডি বলল, মা মেয়ের স্বভাব একেবারে সোনায় বাঁধানো। এরকম অতিথিবৎসল মানুষ বড় একটা দেখা যায় না। মধ্যাহ্ন ভোজনের দিনই শ্রীমতী মার্ডেন পরদিন চায়ের নিমন্ত্রণ করেছিলেন। কাঁটায় কাঁটায় বিকেল 5টায় তাদের সদর দরজার কড়া নেড়ে দেখি মা মেয়ে কেউই বাড়ি নেই। এক ভৃত্যের মুখে শুনলাম, বড় এবং ছোট ম্যাডাম দুজনেই শহরে গিয়েছেন, আপনার জন্য একটা চিরকুট রেখে গিয়েছেন। সেটা খুলে দেখি বেশ পরিষ্কার ছাদে লেখা রয়েছে, দুঃখিত, একটা জরুরি কাজে আমাদের দুজনকেই বেরিয়ে যেতে হলো, আমরা কদিন থাকবো না, ফিরে তোমার সাথে যোগাযোগ করব। সপ্তাহের শেষের দিকে আমি শ্রীমতী মার্ডেনের থেকে একটা চিঠি পেলাম। তাতে দেখলাম উনি লিখেছেন, আমরা ফিরেছি, তোমরা আমাদের বাড়ি এলে খুবই খুশি হব। তা গেলাম সেদিন। ফেরার পথে উনি আমায় দুটি কথা বললেন। প্রথমটি যথারীতি পরদিন নৈশভোজের আমন্ত্রণ, দ্বিতীয়টি শুনে আমি থ মেরে গেলাম। উনি বললেন, আমার মনে মাঝে মধ্যে কয়েকটা অনুভূতি কাজ করে, সিক্সথ সেন্স বলো বা অন্য কিছু, আমি টের পাই তাতে ব্রাইটনের নানা মানুষ থাকেন, তাদের চোখগুলো ভয়ে ঠিকরে আসছে, কিন্তু এমন অনুভূতির বেশিরভাগ ক্ষেত্রেই থাকো তুমি। আমার বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। পরদিন নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি শ্রীমতী মার্ডেন এলাহি বন্দোবস্ত করেছেন। খাবারের প্রচুর পদ, সঙ্গে পানীয়। আমার ঠিক পাশের চেয়ারে বসেছিলেন শার্লেট। আজ তার রূপ ভালোভাবে অনুধাবন করতে পারলাম। লাল গাউন পরিহিত শার্লেটকে দেখে আমার মনে হলো শিশিরে ভেজা একটি গোলাপ, যিনি কথা বললে মনে হয় কোথাও বেহালা বাজছে। ডিনারের পর চা পান পর্ব চলছিল। একজন ভৃত্য একটি ট্রেতে চায়ের পিরিচ পেয়ালা নিয়ে ঘুরছিল। আমি তার থেকে এক পেয়ালা চা নিয়ে পাশের টেবিলে রাখলাম। শ্রীমতী মার্ডেনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই উনি মাথা নেড়ে চা খাবার সম্মতি জানালেন। আমি ট্রে থেকে এক পেয়ালা চা নিয়ে ওনার দিকে এগোলাম। উনি হাত বাড়ালেন, আর তারপর যেন কিছু একটা ঘটে গেল। দেখলাম শ্রীমতী মার্ডেনের হাত দুটো থরথরিয়ে কাঁপছে। ওনার চোয়ালের হাড় শক্ত হয়ে গিয়েছে, কেউ যেন একটা অদৃশ্য বাঁধনে বেঁধে ফেলেছে ওনাকে। উনি প্রাণপণ চেষ্টা করছেন সেখান থেকে বেরোতে, কিন্তু পারছেন না। উনি আঙুল দিয়ে চায়ের পেয়ালাটা আঁকড়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। সেটা শ্বেত পাথরের মেঝেতে আছড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এটা যদি নিছকই দুর্ঘটনা হতো, তাহলে শ্রীমতী মার্ডেন নিজের পোশাকটা বাঁচানোর চেষ্টা করতেন, স্বাভাবিক হিসেবে তাই বলে। কিন্তু আমি দেখলাম উনি সেরকমই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন, আর পেয়ালা থেকে ছলকে পড়া চা তার পোশাকের অনেকটাই ভিজিয়ে দিল। আমি পেয়ালার টুকরোগুলো একপাশে সরিয়ে রাখছিলাম যাতে কারুর হাত পা না কাটে। সেই কাজ করতে করতেই আমার চোখ পড়ল শার্লেটের ওপর।
সে ঘরের এক পাশে দাঁড়িয়ে, মুখে হাসি, কিন্তু দু চোখে উদ্বেগ স্পষ্ট। সে যেন নিজের মাকে নীরবে প্রশ্ন করছে, এ তুমি কি করছো? আমি শ্রীমতী মার্ডেনের দিকে তাকিয়ে আরো অবাক হয়ে গেলাম। তার মুখ আবার টকটকে লাল হয়ে গিয়েছে, উনি কাঁপছেন। কাঁপুনিটা কমলে উনি আমার দিকে তাকিয়ে অস্বাভাবিক রকমের শান্ত গলায় বললেন, হাতটাকে স্টেডি না রাখলে হবে? আমি তার মুখের লাল রং আর কাঁপুনি দেখে এতটাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে কিছু পরিষ্কার করে বলতে না পেরে আমতা আমতা স্বরে বললাম, না মানে হাতে তো কিছুই অসুবিধে। আমি দেখলাম শ্রীমতী মার্ডেন আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন আমায় আদেশ করছে, বলো এইটা তোমার জন্যই হয়েছে, বলো, স্বীকার করো। ইতিমধ্যে তাদের এক ভৃত্য এসে ভাঙা টুকরোগুলো তুলে নিয়ে গেল। আমি শার্লেটের দিকে তাকিয়ে একটু নার্ভাস হেসে কিছু বলতে গিয়েই দেখলাম শ্রীমতী মার্ডেন তেড়ে ফুঁড়ে উঠে চায়ের ছিটে লাগা পোশাকের দিকে ভ্রুক্ষেপ না করেই দ্রুত পায়ে নিজের ঘরে চলে গেলেন। আমি আরো খানিকক্ষণ কয়েকটা মামুলি কথা বলে শেষমেশ ফিরে এলাম ওখান থেকে। পরদিন সকালে কিংস রোডে পাইচারি করছি, এমন সময় শার্লেটের সাথে সাক্ষাৎ হলো। কি ব্যাপার, কোত্থেকে আসছেন? এক বন্ধুর সাথে ডুয়েট প্র্যাকটিস করছিলাম। চলুন না আপনাকে একটু এগিয়ে দিই। আমরা কথা বলতে বলতে আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে গেলাম। আমার শার্লেটের সাথে কথা বলতে ভালো লাগছিল। বাড়ির দরজায় পৌঁছে জিজ্ঞেস করলাম, আজও চা খাওয়াবেন নাকি একটু? আমায় একদম তাজ্জব করে শার্লেট বললেন, না, আজকে নয়, আজকে আসবেন না, পরে একদিন না হয় দেখছি। এই পরিবারই কি আমায় কদিন আগে নেমন্তন্ন করেছিল? বুঝতে কষ্ট হচ্ছিল। যদিও শার্লেটের কথায় রুক্ষতার লেশ মাত্র ছিল না, তিনি পরিষ্কার সোজা সাপটা গলাতেই কথাগুলো বলেছিলেন। আমি একটু অন্যমনস্ক হয়ে বেরিয়ে আসতে গিয়ে একবার বাড়ির দিকে তাকালাম আর দেখলাম দৃশ্যটা। বাড়ির ড্রয়িং রুমের একটা অংশ থেকে শ্রীমতী মার্ডেন একভাবে আমার দিকে তাকিয়ে। তিনি আমায় দেখে হাসলেন না, হাত তুলে অভিবাদন জানালেন না, শুধু একভাবে তাকিয়ে রইলেন। আমার গা শিরশির করে উঠল। তিনি যেন আমার অন্তর দেখতে পাচ্ছেন। আমি মুখ ঘুরিয়ে আবার তাকালাম, দেখলাম উনি ওখানেই দাঁড়িয়ে, এক চুলো নড়েননি। কিন্তু মেয়ের চোখে পড়ার আগেই মিলিয়ে গেলেন তিনি। শার্লেটের সেই নিষেধের পর আমি ওপাশে গেলাম না কদিন। তারপর আনুষঙ্গিক কাজের চাপ বাড়ল। বেশ কয়েকদিন কোনো খোঁজ খবর রাখলাম না। একটা কাজে লন্ডন গেলাম। সেখানে আমার কাছে একটা জরুরি বার্তা এলো। সাসেক্সের কাছে ট্র্যান্টন নামক এক শান্ত জায়গা থেকে এলো এই জরুরি তলব। সেখানকার এক দম্পতির সাথে আমার পরিচয় হয়েছিল। তাদের পত্রাঘাতে সাসেক্স মুখ হলাম আমি। কি জানি কি কাজ রয়েছে। আমি ট্র্যান্টনে পৌঁছে দেখি সেখানে অন্তত 1 ডজন মানুষ রয়েছেন, আর তাদের মধ্যে রয়েছেন শ্রীমতী মার্ডেন ও তাঁর কন্যা। আমায় দেখে শ্রীমতী মার্ডেন বললেন, তুমি কি শেষ পর্যন্ত আমায় ক্ষমা করতে পেরেছো? কিসের জন্য বলুন তো? ওই যে সেদিন তোমার উপর গরম চা ফেলে দিলাম। ওরে বাবা, আপনি এখনো সেই কথা ধরে বসে আছেন? আমি ওসব ভুলে গিয়েছি, প্লিজ এসব আর ভাববেন না। না না, তা বললে হবে কি করে? আমি সেদিন অত্যন্ত বাজে ব্যবহার করেছিলাম, কিছু মনে করো না। একদিন হয়তো আমার ব্যাপারটা বুঝতে পেরে আমায় ক্ষমা করতে পারবে। কথাটায় কেমন একটা হাতছানি ছিল। তার সাথে আরো কয়েকটা কথা বলার পর বুঝলাম
অতি প্রাকৃতিক গন্ধটা প্রবলভাবে আসছে। তিনি কি আমায় এইসব বিষয়ে দীক্ষা দিতে চাইছেন? অদ্ভুত তো। তিনি আমায় একদিন বলেছিলেন যে তার মধ্যে অনেক ইনটিউশন কাজ করে। আমার সাথে দেখা হওয়ার পর থেকেই তার যেন মনে হয়েছে যে আমার এই জাতীয় ব্যাপারগুলো জানা প্রয়োজন। আমি শুধু বললাম যে এসব যত কম জানি ততই মঙ্গল। আমার একটু ভয় ভয় লাগে। একটু বাড়িয়েই বললাম যাতে এসব নিয়ে কথা আর বেশি না হয়। বাড়িতে আরো কয়েকজন মহিলা ছিলেন, কিন্তু রূপে গুণে লাবণ্যে কেউই শার্লটের ধারে পাশে ছিল না। যে কোনো মানুষই তার প্রতি আকৃষ্ট বোধ করবে। বলতে বলতে দেখলাম আমার বন্ধু টেডি বস্টউইক এসেও হাজির হয়েছেন। ট্র্যান্টনে সেটা ছিল আমাদের তৃতীয় দিন। আমরা মেঠো রাস্তা ধরে হাঁটছিলাম। চারপাশে খোলা সবুজ প্রান্তর, মৃদু মন্দ হাওয়া বইছে, দূর থেকে গির্জার ঘণ্টা শোনা যাচ্ছে। চারপাশে ধূসর রং, হয়তো বৃষ্টি হবে। শার্লট আমার চেয়ে খানিকটা আগে হাঁটছিলেন। এই ধূসর আবহাওয়ায় তার জৌলুস যেন আরো বেড়ে গিয়েছে। হঠাৎ একটা ইচ্ছে আমার মধ্যে পাক খেয়ে উঠল। আমার শার্লটকে বলতে ইচ্ছে করল যে তার মতো সুন্দরী আমি কাউকে দেখিনি কখনো। তার সাথে কাটানো মুহূর্তগুলোই আমার কাটানো সুন্দরতম মুহূর্তগুলোর মধ্যে একটা। রবিবার, তাই আমরা অনেকে মিলে গির্জায় গেলাম। সেদিন চারপাশে লোকে লোকারণ্য, অনেকেই ছড়িয়ে ছিটিয়ে বসল। গির্জার ঘেরা আসনে কয়েকজন স্থানীয় লোক বসেছিলেন। আমাদের দেখে তাঁরা সরে বসলেন। আমি ভিড় ঠেলে এগিয়ে শার্লটের জন্য একটা জায়গা খুঁজে বের করলাম, তার পাশেই নিজের জন্য আর একটা জায়গা। তার মা এবং আমাদের অন্যান্য বন্ধুরা বসলেন সামান্য দূরে। শার্লটের বসার পরেও একটা জায়গা খালি ছিল। অর্ধেক সার্ভিস পর্যন্ত সেটা খালিই ছিল। Almighty God, Father of our Lord Jesus Christ, maker of all things, judge of all men. We acknowledge and গির্জায় পাদ্রির কথা শুনছিলাম আমরা। তার কথার ফাঁকে মাথা ঘোরাতেই দেখলাম সেই ফাঁকা জায়গাটায় একটা লোক এসে বসেছে। against thy divine majesty, খেয়াল করিনি provoking more লোকটা অনেকক্ষণ আগেই এসে বসেছে, কারণ তার মাথার টুপিটি সযত্নে পাশে রাখা। sorry for these honest একটু ফ্যাকাশে গোছের চেহারা, দেখে মনে হয় ভদ্র পরিবারের সদস্য। কালো পোশাক পরিহিত, হাতে একটা ছড়ি, আর সেই ছড়ির মাথাটা শক্ত মুঠোয় ধরে এক দৃষ্টে সোজা তাকিয়ে রয়েছে লোকটা। আমি একটু অবাকই হলাম। এই লোকটা এরকম হুট করে এসে বসে পড়ল আর কিছু টের পেলাম না। আর কিছু না হোক, লোকটাকে এইখানে বসার জন্য হয়তো শ্রীমতী মার্ডেনের পাশ দিয়েই আসতে হয়েছে, কিন্তু একে জায়গা দেওয়ার জন্য তাকেও তো সরতে হতো। ব্যাপার কি? আমি দেখলাম লোকটার সামনে কোনো প্রেয়ার বুক নেই। আমি নিজের প্রেয়ার বুকটা হাত বাড়িয়ে তার সামনে রেখে দিলাম। হয়তো আনতে ভুলে গিয়েছেন, কিন্তু এতে ফল হলো উল্টো। প্রেয়ার বুকটা তার সামনে রাখা মাত্র লোকটা শটান উঠে দাঁড়ালো, আর যেরকম নিঃশব্দে ঢুকেছিল ঠিক তেমনি নিঃশব্দে বেরিয়ে গেল। এই কেমন লোক? দেরি করে ঢুকলো, তাড়াতাড়ি বেরিয়ে গেল। মন দিয়ে কি আদৌ প্রার্থনা করলো লোকটা? মনে হয় না। ও বেরিয়ে যাওয়ার পর আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ তার আকস্মিক প্রস্থানে একটুও ভাবিত হয়নি, শুধু একজন ছাড়া, শ্রীমতী মার্ডেন। তিনি দেখলাম সোজা হয়ে দাঁড়িয়েছেন। তার চোখ জোড়া লোকটাকে গির্জার দরজা অবধি অনুসরণ করল, আর তারপরই তিনি ধপ করে নিজের আসনে বসে পড়লেন। ভদ্রমহিলার উপরে বেশ প্রভাব পড়েছে মনে হলো। হয়তো সবার দৃষ্টি আকর্ষণ করতে চান না। উনি স্বাভাবিক আছেন তো? দেখে মনে হচ্ছে না। মিনিট 5 কেটে গেল। ভদ্রমহিলা কেমন আছেন জানতে আমি তার উদ্দেশ্যে ফিসফিস করে বললাম,
দয়া করে প্রে বুকটা এদিকে দেবেন। উনি দেখলাম সেই কাঁপতে কাঁপতে আমার দিকে বইটা এগিয়ে দিয়ে ধরা গলায় বললেন, এখানে রেখেছিলেই বা কেন? আমি পাল্টা বলতে যাচ্ছিলাম সেটা করাটাই সভ্যতা, পারলাম না, কারণ শ্রীমতী মার্ডেন তখন প্রায় হাঁটু গেড়ে বসে পড়েছেন, চাপ নিতে পারছেন না। যাই হোক, তিনি আবার নিজেকে সামলে নিয়ে আসন গ্রহণ করলেন। সানডে মাস শেষ হওয়ার পর শ্রীমতী মার্ডেন দেখলাম তার সঙ্গী সাথীদের সাথে বেরিয়ে গেলেন না। তিনি আস্তে আস্তে হেঁটে আমাদের দিকে এলেন। মনে হলো তিনি নিজের কন্যাকে কিছু বলতে চান, কিন্তু না, ভুল ভেবেছিলাম। তিনি সরাসরি আমার দিকে তাকিয়ে চাপা গলায় প্রশ্ন করলেন, তুমি দেখলে ওকে? কাকে? যিনি এখানে বসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ দেখেছি। আস্তে আস্তে, শার্লট যেন শুনতে না পায়। ভদ্রমহিলা আমার কোটের আস্তিন ধরে সামান্য টান দিয়ে শার্লেটের থেকে একটু দূরে সরিয়ে দিলেন, যদিও তার কোনো প্রয়োজন ছিল না। ততক্ষণে টেডি তার সঙ্গে কথা বলতে বলতে হাঁটা দিয়েছে। আমরাও পায়ে পায়ে গির্জা থেকে বেরিয়ে এলাম। শ্রীমতী মার্ডেন আমার কোটের আস্তিন ছাড়লেও তার সাবধান বাণী ছাড়লেন না। তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলো না, কিচ্ছু না। আশ্চর্য ব্যাপার, কি বলবো না? যে তুমি ওই লোকটাকে দেখেছো। কি বলছেন আপনি? লোকটা চার্চে এলো, সবার সামনে দিয়ে বেরিয়ে গেল, এতে আমার বলা কবার কি আছে? প্রত্যেকেই তো তাকে দেখেছে। আমার এই কথায় দেখলাম শ্রীমতী মার্ডেন কিছুটা আনমনা হয়ে শটান সামনে তাকিয়ে রইলেন। মনে হলো তার কথাগুলো সহস্র যোজন দূর থেকে আসছে। কেউ দেখতে পাবে না, আর কেউই দেখতে পাবে না। আমি কথার খেই ধরতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। সেটা বুঝতে পেরেই তিনি আমার দিকে একটা সংশয় আর আফসোস মেশানো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললেন, শুধু তুমি, হ্যাঁ তুমি, এই পৃথিবীতে একমাত্র তুমিই দেখবে। সে কি কথা? আমার সঙ্গে সঙ্গে আপনিও তো তাকে দেখলেন, তাহলে শুধু আমি কি করে হলাম? হ্যাঁ, দেখেছি বই কি, আমায় তো দেখতেই হবে, সেটাই তো আমার অভিশাপ। আমাদের থেকে তার সঙ্গী সাথীরা খানিকটা এগিয়ে গিয়েছিলেন। এই কথাগুলো বলেই শ্রীমতী মার্ডেন দ্রুত পায়ে তাদের দিকে এগিয়ে গেলেন। আমি তাদের সাথে তখনই বাড়ি ফিরলাম না। শহরের আশেপাশে ঘুরলাম খানিক। একটা সরাইখানায় ঢুকে পেট ভরে খাওয়া দাওয়া করলাম। মাথায় অনেকগুলো চিন্তা ভাবনা ছটফট করছে। কে এই লোকটা, আর আমি বা তাকে কি করে দেখলাম? শ্রীমতী মার্ডেনও তাকে দেখতে পেয়েছেন, সুতরাং লোকটা শুধুমাত্র আমার চর্মচক্ষেই ধরা দেয়নি। শ্রীমতী মার্ডেন বলছেন এটা তার অভিশাপ, কিন্তু আমি যে কারোর ক্ষতি করিনি। খামোখা এই অভিশাপের ভার আমার উপর কেন এসে পড়ল? পাক খেতে থাকা প্রশ্নগুলোর কোনো জবাব পেলাম না। পাওনা হিসেবে মনের মধ্যে বারবার উঁকি মেরে যেতে লাগলো ওই লোকটার ছবি। বাড়ি ফিরে স্থির হতে পারলাম না। একটা সিগারেট নিয়ে খোলা উঠোনের সামনে দাঁড়ালাম। কয়টা টান দিলে যদি মাথাটা খোলে। সবে মাত্র দুটো টান দিয়েছি, একটা খটখট শব্দে মুখ তুলে দেখি একতলার জানলার ফ্রেমে মুখ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছেন শার্লটের মা। সেই ব্রাইটনের দিনটার মতোই, যেদিন আমায় শার্লট বাড়ি ঢুকতে নিষেধ করেছিল, সেই এক দৃশ্য। তফাৎ বলতে সেদিন তিনি উধাও হয়ে গিয়েছিলেন, এখানে বরং শ্রীমতী মার্ডেন টোকা মেরে আমার দৃষ্টি আকর্ষণ করলেন এবং তারপর হাতছানি দিয়ে আমায় ঘরের ভেতরে ডাকলেন। আমি সিগারেট ফেলে সেই দিকেই এগোলাম। ঘরটার গড়ন কেমন বেখাপ্পা গোছের। একতলায় অনেকগুলো ঘরের মধ্যে এটি একটি। প্রাচ্যের নানা রকম জিনিসে ঠাসা ঘরটা। বাঁশের তৈরি সোফা, লম্বা ক্যাটক্যাটে রঙের লণ্ঠন, যার অদ্ভুত আকার বড় একটা চোখে পড়ে না। আর ছিল একটা দেরাজ ভর্তি মূর্তি, সেগুলোরও কেমন ছিঁড়িছাঁদ নেই। ঘরে তখন শুধু আমি আর উনি।
ঘরে একটা চাপা উৎকণ্ঠা বিরাজ করছে। আমায় দেখে কোনো রাগঢাক না করেই ভদ্রমহিলা প্রশ্ন দাগলেন, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? আপনার হঠাৎ এই কথা মনে হলো কেন? আমার মনে হয় না আমার আচরণে আপনি তেমন কিছু টের পেয়েছেন। তোমরা তো চার্চে একসাথে গেলে, তখনই কি কিছু বলেছিলে? আপনার এরকম কেন মনে হচ্ছে? কারণ তুমি ওকে দেখেছো। কাকে দেখেছি মিসেস মার্টিন? তুমি যেন বুঝতে পারছো না আমি কার কথা বলছি। আপনি কি চার্চের ওই লোকটার কথা বলছেন যে এসে আমাদের কাছে বসেছিল? তাকে দেখার পর থেকেই তো আমি দেখছি আপনি কেমন যেন অদ্ভুত আচরণ করছেন। তুমি তাকে দেখতে পেয়েছো? তুমি তাকে দেখতে পেয়েছো? হ্যাঁ দেখেছি তো, আপনিও তো দেখেছেন। তোমার কি মনে হয়নি এইটা অনিবার্য নিয়তির মতোই একটা কিছু? হঠাৎ অনিবার্য কেন হতে যাবে? কারণ তুমি তাকে দেখতে পেয়েছো। কি মুশকিল, দেখবো না কেন? আমি তো আর অন্ধ নই। তুমি হতে পারতে, বাকিরা তো তাই। আমি জানতাম তুমি দেখা পাবে, প্রেমে পড়লেই দেখা পাবে। সত্যিকারের প্রেমের উদয় হলেই তিনি আসবেন। এটাই তার পরীক্ষা, এটাই তার প্রমাণ। আনি প্রার্থী হওয়ার জন্য এরকম সৃষ্টি ছাড়া অভিজ্ঞতা কি বাধ্যতামূলক? আরো আছে, সঠিক সময় টের পাবে। তুমি তুমি আবার দেখতে পাবে তাকে। তাতে আপত্তি নেই আমার, কিন্তু আপনি যদি বলেন এই লোকটিকে, তাহলে সত্যি খুব ভালো হয়। বলতে পারি, কিন্তু তার আগে তোমায় বলতে হবে চার্চে যাওয়ার সময় তুমি আমার মেয়েকে কি বলেছিলে। শার্লেট কি আপনাকে কিছু বলেছে এই ব্যাপারে? সব কথা কি বলার অপেক্ষা রাখে? এই রে, আবার আপনার ইনটিউশনের জাল। আমি সত্যি চার্চে যাওয়ার সময় আপনার মেয়েকে কিচ্ছু বলিনি, এই ব্যাপারে আপনি আমায় বিশ্বাস করতে পারেন। 100% তুমি কি বুকে হাত রেখে বলতে পারবে যে তুমি ওকে ভালোবাসো না? মিসেস মার্টিন, সেটা তো সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এই তো ধরা পড়ে গেলে তো। শোনো, তুমি যদি ওকে ভালো না বাসতে, তাহলে এই লোকটার দেখা তুমি পেতে না, কখনোই না। আচ্ছা, এই লোকটা কে? হোমরা চোমরা কেউ? ভেবে দেখো, তুমি কি শার্লেটকে আজ কিছু বলতে চেয়েছিলে, বা কিছু বলার খুব কাছাকাছি এসেছিলে? হ্যাঁ, আজ বলতে খুব ইচ্ছে করছিল, ঠোঁটের আগায় এসে গিয়েছিল, কিন্তু আমি নিজেকে সংবরণ করি। তাই যথেষ্ট। সবটা মুখ ফুটে বলার প্রয়োজন হয় না, মনের আবেগটাই আসল, সেটাও বিলক্ষণ টের পায়। এই ছায়া চরিত্রটি সম্পর্কে আমার বিরক্তি ক্রমশ বাড়ছিল। কে রে বাবা এই লোকটা? একে নিয়ে এত লুকোছাপার কি আছে? বুঝতে পারছিলাম আমার ধৈর্যের ভাঁড়ারে এবার টান পড়ছে, আর সেই সঙ্গে কোথাও না কোথাও একটা অজানা ভয় সংকেত দিচ্ছে। আমি অতি কষ্টে নিজেকে স্থির রেখে প্রশ্ন করলাম, দোহাই আপনার মিসেস মার্ডেন, দয়া করে বলবেন এই লোকটি কে? শ্রীমতী মার্ডেন শূন্যে একবার হাত ঘোরালেন, যেন দ্বিধার কালো মেঘ নিজে দুহাতে সরালেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, স্যার এডমন্ড ওর্ম। কে 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 এই স্যার এডমন্ড ওর্ম? চুপ চুপ, ওরা আসছে। আমি জানলা দিয়ে দেখলাম শার্লেট এদিকেই আসছে। ও ঘরে ঢোকার আগেই শ্রীমতী মার্ডেন আমায় বললেন, এই লোকটার দিকে তাকাবে না, হ্যাঁ, কখনো না। কাচের সারসিতে টকটক শব্দে ঘাড় ঘুরিয়ে দেখি শার্লেট। ওরা মানে? এ তো খালি একা শার্লেট। একগাল হেসে ইশারা করলো দরজাটা খুলে দিতে। আমি দরজার পাল্লা টেনে ধরতেই এক রাশ দামাল সূর্যরশ্মির মতোই ঘরে ঢুকলো শার্লেট। কি ব্যাপার, তোমরা দুজনে এখানে বসে কি প্ল্যান করছো? আমি মিসেস মার্ডেনের কাছ থেকে আপনার হাত চাইছিলাম, বুঝতেই পারছেন কেন। তাই নাকি? তা তিনি কি আমার হাত দিতে রাজি হয়েছেন? কিছু বলার আগেই তো আপনি এসে হাজির হলেন। আহা, এটা তো সাময়িক, আমি আপনাদের একাই ছেড়ে দিচ্ছি। শ্রীমতী মার্ডেন এতক্ষণ উল্টো দিকে ফিরেছিলেন। এবার তিনি এদিকে ঘুরে শার্লেটকে আচমকা জড়িয়ে ধরলেন। তারপর নিষ্কম্প গলায় বললেন, শার্লেট, তুমি কি একে ভালোবাসো? সেটা ওর সামনে কি করে বলবো মা?
এই কথাটা বলা একটু কঠিন নয় কি? শার্লেট কথাটা ঠাট্টার ছলে বললেও আমার মনে হলো ওর আমায় খুব একটা পছন্দ নয়। ও ঘরে আসার পর থেকেই দরজাটা খোলা ছিল। এবার সেই দরজা দিয়েই প্রবেশ করলেন আরেকজন। এই লোকটাকে তো আমি চিনি। কয়েক ঘন্টা আগেই এর সাথে তো গির্জায় দেখা হয়েছিল। এবার সেই লোকটা দরজা দিয়ে প্রবেশ করেছে। আগে যেরকম নিঃশব্দে এসেছিল, এবারও সে ঘরে ঢোকার পর টের পেলাম। এর সাথে এটাও বুঝলাম যে কেন শ্রীমতী মার্ডেন বলেছিলেন ওরা আসছে। এইবার লোকটাকে ভালোভাবে নিরীক্ষণ করলাম। ওর চোখের চাউনি অদ্ভুত। ওর মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে, যেন এক দিগ্বিজয়ী রাজা ঘরে প্রবেশ করেছেন। লোকটা আমার দিকে পরিষ্কার তাকিয়ে রইল। ও কি চায়? ও কি চায় আমি এক্ষুনি নতজানু হয়ে শার্লেটের হাত চুম্বন করে তাকে প্রেম নিবেদন করি? আচ্ছা ব্যাপার। লোকটার চোখ আমার থেকে সরে শ্রীমতী মার্ডেনের উপর পড়ল, কিন্তু উনি দেখলাম সেই দৃষ্টি অগ্রাহ্য করে অন্যদিকে চেয়ে রয়েছেন। এই লোকটাকে কি শুধু আমি আর এই মহিলাই দেখতে পাই? লোকটার ব্যাপারে কিছুই জানি না। শুধু জানি ওর নাম স্যার এডমন্ড ওর্ম, আর যতটুকু দেখতে পাচ্ছি লোকটার গাল দুটো মসৃণ। খুব হিসেব করেই দাড়ি কামিয়েছে। মুখটা সামান্য ফ্যাকাশে হলেও পরিপাটি বেশভূষায় রুচির ছাপ স্পষ্ট, যেন পুরনো একটা পোর্ট্রেট হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। সেই নীলচে চোখ কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। His gaze was relentless. আমার দম আটকে এলো প্রায়। লোকটা কিছু বলবে কি? ওর ঠোঁট দুটো হালকা ফাঁক হলো কি? কিন্তু না, নৈশব্দ এত নীরব হয় না। আর এই সব কিছুই ঘটল কিছু সেকেন্ডের ব্যবধানে। এই ঘটনা প্রবাহে ছেদ পড়ল শার্লেটের কথায়। ও বাড়িরই ভেতর দিকে গিয়েছিল, ফিরে এসেছে এখন, এবং এসে আমার আর নিজের মায়ের মুখ দেখে তীক্ষ্ণ গলায় বলে উঠল, তোমাদের দুজনের ব্যাপারটা কি বলো তো? এই দেখছি ঘরের মধ্যে ফিসফিস করছো, আবার দেখছি দুজন কেমন ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রয়েছো। ভূত টুত দেখছো নাকি? পাশের আয়নার দিকে চোখ পড়তে দেখলাম আমার মুখ টকটকে লাল হয়ে গিয়েছে, আগের দিনের শ্রীমতী মার্ডেনের মতোই। এডমন্ড ওর্মের মধ্যে তেমন কোনো ভাবান্তরই দেখতে পেলাম না। শ্রীমতী মার্ডেন ওই কয়েক সেকেন্ড ব্যাপী চমক কাটিয়ে কথা বললেন। তার গলায় কর্তৃত্ব থাকলেও স্বরের কম্পনটা আমার কান এড়ালো না। ওসব বাজে কথাবার্তা থাক এখন। তুমি বাকিদের গিয়ে বলে দাও আমি আসছি। ঠিক আছে, তুমি এসো, তবে তোমার সময় মতো। আর আপনি কি এখানেই দাঁড়িয়ে থাকবেন, না আসবেন আমার সাথে? শার্লেটের শেষ প্রশ্নটা কি আমার জন্য, নাকি ঘরে উপস্থিত চতুর্থ ব্যক্তির জন্য? কিন্তু সে যে আগের চেয়ে আরো নীরব। শার্লেট দরজার দিকে আরো কয়েক পা এগিয়ে গেল, আমার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল, কি হলো? আপনি কি আসবেন আমার সাথে? এই প্রথম ওর কথায় সামান্য ধারের ইঙ্গিত পেলাম। আমি এগিয়ে গিয়ে দরজার নবটা ধরে দাঁড়িয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। বেরোনোর আগে আমার দিকে তাকিয়ে শ্লেষপূর্ণ গলায় সে বলে উঠল, আপনার নিজের ওপরেই কোনো নিয়ন্ত্রণ নেই, আমার হাত চাইছেনই বা কি করে? আমার তখন মাথাটা দপ করে উঠল। এরকম আচরণ আমি কেন বরদাস্ত করব? ঘাড় ঘুরিয়ে দেখি স্যার এডমন্ড ওর্ম ঘরের বাইরে, ঘরের জানলার বাইরে তাকে দেখা যাচ্ছে। উনি কি তবে জানলা দিয়ে বেরিয়ে গেলেন? মনটা অজানা আশঙ্কায় দুলে উঠল। আমি আর শ্রীমতী মার্ডেন পরস্পরের দিকে তাকিয়ে রইলাম খানিক। দুয়ে দুয়ে চার করতে পারছি এবার। শার্লেট এই লোকটাকে দেখেইনি, না ঘরে না গির্জায়, দেখেনি। ওকে কয়েকজনই শুধু দেখতে পায়,
পাঁজরার দেয়ালে আমার হৃৎপিণ্ড জোরে জোরে আঘাত করতে শুরু করলো। আমার মনে হলো এই শব্দ আবার শ্রীমতী মার্ডেনের কানে না পৌঁছলো কিনা জানি না, তবে তিনি হঠাৎ ফুঁপিয়ে উঠলেন। আমার জীবন কেমন এবার তুমি টের পেলে তো? ঈশ্বরের দোহাই আপনাকে মিসেস মার্ডেন, ওই লোকটা কে? ও সেই লোক যার ক্ষতি করেছিলাম আমি। আপনি কিভাবে ক্ষতি করেছিলেন এই লোকটির, প্লিজ বলুন। খুব ভয়ঙ্কর ক্ষতি করেছিলাম আমি। বহু বছর আগে এর ভয়ানক ক্ষতি করেছিলাম আমি। বহু বছর আগে? আপনার কি বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে? লোকটাকে কি আদৌ দেখেছেন? যার কথা বলছেন তার বয়স মোটেও বেশি নয়, অথচ আপনি বলছেন যে বহু বছর আগে তার ক্ষতি করেছেন। এ যে সম্ভব নয়, কখনোই সম্ভব নয় মিসেস মার্ডেন। অল্প বয়সী? ওকে অল্প বয়সী লাগলো তোমার? তুমি জানোই না তুমি কি বলছো। ওই লোকটার জন্ম হয় আমার ঢের আগে। তাহলে ওর বয়স এত কম বলে মনে হয় কেন? শ্রীমতী মার্ডেন সাপদের মতোই লঘু পায়ে আমার দিকে এগিয়ে এলেন, বললেন, তুমি কি কিছুই বুঝতে পারছো না? তুমি কি কিছুই টের পাচ্ছ না? অদ্ভুত লাগছে এই ভেবে যে এতে টের পাওয়ার কি আছে। শ্রীমতী মার্ডেনের কথায় যে অশনি সংকেতগুলোকে আমি জোর করে চাপা দেওয়ার চেষ্টা করছিলাম সেগুলোই তেড়ে ফুঁড়ে বেরিয়ে এলো। শ্রীমতী মার্ডেন বললেন, যাকে দেখলে সে মৃত, সে জীবন্ত মানুষ নয়। এখানে ঘুরে ফিরে বেড়ালেও সে জগতের কেউ নয়। মৃত? আপনি বলতে চাইছেন ওই ভদ্রলোক আসলে? তুমি ওকে যা খুশি বলতে পারো, বাট হি ইজ দ্য পারফেক্ট প্রেজেন্স। সে আর বলতে, তিনি যে পারফেক্ট তা তো বলাই বাহুল্য। আর এই বাড়িটা হলো ভুতুড়ে। ভাবলেই রোমাঞ্চ হচ্ছে। এই প্রথম ভুতুড়ে বাড়িতে আমি নিঃশ্বাস নিচ্ছি। এর সঙ্গে এই বাড়ির কোনো সংযোগ নেই। তাহলে কি আপনি এই আত্মার সংযোগ সূত্র? হলে খুশি হতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমিও সেই সংযোগ সূত্র নই। হয়তো আমি সেই সংযোগ সূত্র, কিন্তু আপনি জানেন না। আমার কথা শুনে শ্রীমতী মার্ডেন একটা সোফায় বসে পড়লেন। শুধু বসলেন না, তিনি যেন মিশে গেলেন। অশ্রু সজল কণ্ঠে বললেন, সংযোগ আর কেউ নয়, আমার মেয়ে, আমার ফুটফুটে নিষ্পাপ সন্তানই এই সংযোগ। আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? মানে কোনোভাবে? তুমি এর মধ্যে জড়িয়ে গিয়েছো, এখনো বুঝতে পারছো না। জড়িয়ে গিয়েছি? বুক ঢিপ ঢিপ করছে। কিন্তু এটাও ঠিক যে একজন মানুষ আমাকে সম্বল করেই বুক বাঁধছেন। আমি দৃঢ় গলায় বললাম, এরকম কাণ্ড বড় একটা দেখা যায় না। জড়িয়ে গিয়ে খুব একটা খারাপ লাগছে না। খারাপ লাগুক বা ভালো, তুমি এর থেকে বেরোতে পারবে না। আমি তো বেরোতেই চাই না। এরকম ইন্টারেস্টিং ব্যাপার থেকে কেই বা বেরোতে চাইবে বলুন? খুব ভালো কথা। এবার তুমি এসো। কিন্তু আমি এই বিষয়ে সেভাবে কিছুই জানি না, আমায় বলুন। সে না হয় হবে, বলছি তো, এখন তুমি এসো। মিসেস মার্ডেন, আপনি দয়া করে শান্ত হন। আমি একজনকে দেখতে পাচ্ছি, অথচ এই অশৈলী ঘটনার লেজা মুড়ো কিছুই বুঝতে পারছি না। আমায় তো ব্যাপারটা বুঝতে হবে। আমি আর কি করে বোঝাবো তোমায়? আমি নিজে এই ঘটনার কুলকিনারা পাই না। ঠিক আছে, নাই বা পেলেন। এতদিন চেষ্টা করছিলেন, এবার আমরা একজোট হয়ে এই ঘটনার তল পাওয়ার চেষ্টা করব কি? ভদ্রমহিলা আমার কথায় আশ্বস্ত হলেন কিনা বলতে পারবো না, তবে সোফা ছেড়ে উঠে চোখের জল মুছে বললেন, তুমি সঙ্গে থাকলে বোঝার কাজটা হয়তো ভালো হবে। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। কুছ পরোয়া নেই। একসাথে থাকলে বোঝাটা দুজনের পক্ষেই সহজতর হবে।
আর তার জন্য তোমার নিজের ওপর রাশটা হালকা করলে চলবে না। হয়ে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে আশা করি নিজেকে আরো ভালো নিয়ন্ত্রণ করতে পারবো। শ্রীমতী মার্ডেন আমার দিকে তাকিয়ে বললেন, ব্যাপারটা অভ্যেসে পরিণত হবে। এখন যাও, হয়তো ওরা তোমার জন্য অপেক্ষা করে রয়েছে। আমি একটু পরে আসছি। এই কয়েকটা কথার মধ্যেই তার গলায় অনেকগুলো সুর এক হয়ে একটা অদ্ভুত স্বরের জন্ম দিল। সেই স্বর আমি কোনোদিন ভুলব না। আমি আবার বাড়ির ছাদে চলে এলাম। প্রথমটা একটু ভয় লাগছিল, কিন্তু এখন সেই দুরু দুরু বক্ষের দাপাদাপি থেমেছে। বুঝতে পারছি এই সৃষ্টি ছাড়া নাটকে আমার একটা ভূমিকা রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা। ওই সাক্ষাতের আশাতেই আমি বাড়ির চারপাশে দ্রুত পায়ে চক্কর মারলাম। তখনই দেখা হলো না, কিন্তু মনে পড়ল শ্রীমতী মার্ডেনের কথাটা যে আমার সাথে আবার দেখা হবে ওই লোকটার। আমি চাই বা না চাই বেরোতে পারবো না। ট্র্যান্টনে শেষ দুপুর আর বিকেলটা দিব্যি কাটল। ইংল্যান্ডের গ্রামাঞ্চলে সূর্যাস্ত একটা দেখার জিনিস। সে অনেকক্ষণ ধরে ঘুঁটি সাজায়, তারপর ঝপ করে নেমে পড়ে। বাড়ির সকলে মিলে আমরা আশেপাশে ঘুরছিলাম। এই বাড়ির মহিলারা প্রত্যেকেই বেশ হুল্লোড়ে। সময়টা ভালোই কাটল। এখানে 5টা বাজতে না বাজতে অন্ধকার নেমে আসে, আর তার সঙ্গে বেজায় ঠান্ডা। তখন ফায়ারপ্লেসের সামনে গুটিসুটি মেরে বসা ছাড়া কোনো উপায় থাকে না। আমরাও তাই করলাম। হাতে হাতে ঘুরছিল সান্ধ্যকালীন চায়ের পেয়ালা পিরিচ। শ্রীমতী মার্ডেন দেখলাম এই আড্ডায় আসেননি। জিজ্ঞেস করায় শার্লেট বললেন, আসলে মা একটু ক্লান্ত, তাই বিশ্রাম নিচ্ছেন। আমি বসে বসে ভাবছিলাম, আমার সামনে একটা দরজা খুলে গিয়েছে। দরজার ওপাশে রয়েছে একটা অপার্থিব জগৎ, যেখান থেকে ভেসে আসছে একের পর এক অশরীরী কম্পন, একটা দুরন্ত ফোয়ারার মতোই। ভূত হয়তো অনেকে দেখেছেন, কিন্তু এই যে নিশ্চিত ধারণা যে আমি শুধু তাকে দেখিনি, তাকে আবার দেখতে পাব, এটাই সম্পূর্ণ আলাদা। যেন খেতে যাওয়া, ঘুম থেকে ওঠার মতোই খুব সাধারণ এক ঘটনা। এইটা যেন আমি নিজে অর্জন করেছি। ভাবলেই একটু নার্ভাস লাগে। শ্রীমতী মার্ডেন আমায় বলেছিলেন যে এবার আমি তার জীবনের কথা টের পেয়েছি। সত্যি তো, তিনি হয়তো বহু বছর এই অশরীরীকে দেখে আসছেন। ব্যাপারটা তো খুব একটা সুখকর নয়, তাই তার ওপর এর প্রভাব পড়েছিল। তার মানসিক বা শারীরিক গঠন হয়তো অতটাও পোক্ত নয়। ফায়ারপ্লেসের সামনে চলা আড্ডা আস্তে আস্তে স্তিমিত হয়ে এলো। সবাই একে একে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। শার্লেটও ওঠার তাল করছিলেন। আশেপাশে কেউ নেই। আমি এগিয়ে গেলাম তার দিকে। দেখে মনে হলো তার মস্তিষ্কে কিছু একটা চলছে। আমায় দেখে বললেন, আজ আসি, মায়ের শরীরটা বিশেষ ভালো নেই, আর দেরি করলে ডিনার করতে দেরি হয়ে যাবে। আমি তার আশঙ্কা উড়িয়ে দিয়ে বললাম, তার শরীর একদম ঠিক আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি শার্লেট, আপনার মা বহুদিন এত সুস্থ বোধ করেননি। বিশ্বাস করুন, উনি দুপুরে দিব্যি ঘুমিয়েছেন, লম্বা টানা ঘুম। আমার প্রবোধ বাক্যের পরেও দেখলাম শার্লেটের চোখে উদ্বেগের চিহ্ন। অনেকগুলো প্রশ্ন সেখানে ভিড় করে আছে। আমি মনে মনে তৈরি হলাম সেগুলোর পরিষ্কার জবাব দেওয়ার জন্য। একটু হালকা মেজাজেই বললাম, ওনাকে জিজ্ঞেস করেই দেখবেন, আমার কথা বিশ্বাস না হলে। আপনি সত্যিই আমাদের প্রচুর উপকার করেছেন। কি যে বলেন। বসুন না, একটু গল্প গুজব করা যাক। মিনিট 15 সময় আছে নিশ্চয়ই আপনার কাছে। তাছাড়া আপনার মা তো আমাকে আপনার হাত দিয়েই দিয়েছেন। একটু কথা তো বলতেই পারি।
আর আপনার মা কি আমাকে আপনার হাত দিয়ে দিয়েছেন? আমি ওনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি সেটা চাই না। আসলে এই 2-2-4 হাত আমাদের নিজেদের, আমাদের মায়ের নয়। শার্লেটের রসবোধ প্রখর। ওকে হাসতে দেখে আমিও একটু আশ্বস্ত হলাম। বললাম, আরে বসুনই না, বসুন। শার্লেট কি একটা ভাবলো, একটু এদিক ওদিক তাকালো, তারপর চেয়ার টেনে বসলো। গোটা হল ঘর তখন ফাঁকা। দেয়াল ঘড়িটার টিক টিক শব্দ আসছে। আমি আরেকটা চেয়ার টেনে বসলাম ওর কাছেই। ফায়ার প্লেসে আগুনের মৃদু খচখচ শব্দ আমায় বলে দিল হল ঘরে আর একজনের আগমন হয়েছে। আমরা একা নই। আমি ফায়ার প্লেসের দিকে মুখ ঘোরাতেই দেখি এডমন্ড ওর্ম। উনি এসে গিয়েছেন। সেই ভাবলেশহীন মুখ, সেই কঠিন দৃষ্টি, সেই একভাবে তাকিয়ে থাকা, ঠিক আগে যেমন দেখেছিলাম। এতটাই এক যে সে জীবন্ত হলে তাকে আমি অভিবাদন জানাতাম। আমার হঠাৎ সম্বিত ফিরে এলো। শার্লেট কি আমায় জিজ্ঞেস করবে কি ব্যাপার? কিভাবে ওকে বলবো যে আমায় দর্শন দিয়ে যাচ্ছে একটা মৃত মানুষ? কিভাবে বলবো যে একটা ভৌতিক অবস্থার মধ্যেই আমি বাস করছি? তবে এইটা যদি শার্লেটকে ভালোবাসার মূল্য হয়, তবে সেই মূল্য দিতে আমি রাজি আছি। আমি ওই মুহূর্তে ঠিক করলাম শার্লেটকে সব কথা খুলে বলবো, এক্ষুনি বলবো। স্যার এডমন্ড ওর্ম যদি বাদ সাধতে চান, সাধবেন। আমি শার্লেটের দিকে তাকিয়ে নিচু গলায় বললাম, আপনাকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলুন, অবশ্যই। আমি একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিলাম স্যার এডমন্ড ওর্ম হঠাৎ উল্টো দিকে, অর্থাৎ আগুনের দিকে মুখ করে আর আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে। এটাই কি সংকেত মন খুলে কথা বলার? সে জানি না, তবে এটুকু জানি যে আমায় শার্লেটকে বাঁচাতেই হবে, তাতে যা হওয়ার হবে। ভালোবাসা দিয়েই ওকে বাঁচাবো। আমি সেই নিচু গলায় সরাসরি ওর দিকে তাকিয়ে বললাম, দেখুন, আমার কথা বিশ্বাস না হতেই পারে আপনার, কিন্তু বিষয়টা আপনার জানা খুব প্রয়োজন। আমি ধীরে ধীরে সব কথা বললাম। এই অশরীরী উপস্থিতি, ভালোবাসার কথা, সব শুনে শার্লেটের মুখের রং উড়ে গেল। সে অস্থির হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল। আমি সেই সুযোগে তাকিয়ে দেখি স্যার এডমন্ড ওর্ম বিদায় নিয়েছেন। যেমন নিঃশব্দে এসেছিলেন তেমনি নিঃস্বরে বেরিয়ে গিয়েছেন। আমি শার্লেটকে বললাম, দেখুন, এখনই কিছু বলতে হবে না। আমি শুধু এটুকু আপনাকে বলতে পারি যে এই বিষয়টার সঙ্গে আরো অনেকগুলো বিষয় জড়িয়ে রয়েছে। শার্লেট যেন কিছুটা বিরক্ত হয়ে বললেন, আমি আপনাকে এই জবাব দেব না, এখন তো নয়ই, পরেও না। এই ব্যাপারটা নিয়ে কথা বলতেই আমার ইচ্ছে করছে না। আমায় একটু প্লিজ একা ছেড়ে দিতে পারেন, দয়া করে? আমি দরজা ঠেলে ঘর থেকে বেরোতে বেরোতে শুনলাম শার্লেট বিড়বিড় করে বলছে, ধন্যবাদ, ধন্যবাদ। নৈশভোজে টেবিলে সবাই হাজির। শ্রীমতী মার্ডেন ও তাঁর মেয়ে দুজনেই। লম্বা টেবিলে আমি এমনভাবে বসলাম যাতে শার্লেটের সঙ্গে চোখাচোখি না হয়। তার মা বসলেন একদম আমার উল্টো দিকে। তিনি আশেপাশের মানুষদের সাথে মামুলি কথাবার্তা বলছিলেন। আমার দিকে বার কয়েক তাকাতেই আমিও তাকালাম তার দিকে। চোখের দৃষ্টি দিয়েই বোঝাতে চাইলাম যে পরপার থেকে এসে আমায় আবার দেখা দিয়েছেন স্যার এডমন্ড ওর্ম। আমি আবার দেখেছি তাকে। ডিনারের পর সবাই লাগোয়া একটা ঘরে গল্পগুজব করছিলেন।
একটা সোফায় বসেছিলেন শ্রীমতী মার্ডেন। আমি শটান তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, আপনার সাথে কথা ছিল। এখানে বলা যাবে না, একটু আলাদা জায়গায় গিয়ে কথা বললে খুব ভালো হয়। শ্রীমতী মার্ডেন ঠোঁটে আঙুল তুলে চাপা গলায় বললেন, আস্তে আস্তে, তিনি এসেছেন এখানে। স্যার এডমন্ড ওর্ম এখানে? কই, আমি তো দেখতে পাচ্ছি না। আমি দ্রুত মাথা ঘোরালাম। শ্রীমতী মার্ডেন আমার হাবভাবে বিরক্ত হয়ে ওই চাপা গলাতেই বললেন, আরে আগে দেখোই না শার্লেট কোথায় আছে। আমি ওনার দৃষ্টি অনুসরণ করে পাশের একটা ঘরে উঁকি মেরে দেখি শার্লেট হাসতে হাসতে তিনজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন। তিনজনই আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে। আমি প্যাসেজ ধরে এগিয়ে গেলাম। একটু এগোতেই টের পেলাম মাঝের লোকটাই স্যার এডমন্ড ওর্ম। বাকিরা দেখতে পাচ্ছে না তাকে, নাকি পাচ্ছে? শার্লেট সরাসরি তার দিকেই তাকিয়ে কথা বলছে। এ কি, শার্লেট ওকে দেখতে পাচ্ছে? ও তো এই বিদেহী আত্মার দিকে তাকিয়েই কথা বলছে। আমার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল শার্লেট। আমার ওর মায়ের উপর ভারী রাগ হলো। উনি আমায় পাঠিয়ে দিলেন কিছু না বলে। শার্লেট এবার ভেবে না বসে যে আমি ওর দিকে হাঁ করে তাকিয়েছিলাম। আমি ফিরে এসে শ্রীমতী মার্ডেনের পাশে বসলাম। এই মুহূর্তে চারপাশে কেউই নেই, সুতরাং কথা বলাই যায়। একটু গরম গলায় বললাম, হ্যাঁ দেখলাম উনি আবার এসেছেন। 7:30 নাগাদ উনি আমাদের হল ঘরে ছিলেন। সে আমি জানি, ওই সময় তিনি এসেছিলেন। আপনি কি করে জানলেন? আপনি তো তখন সেখানে ছিলেনই না। জেনেছি আর খুশি হয়েছি। খুশি হয়েছেন হঠাৎ? কারণ এখন ওনার যাতায়াত, আগমন, প্রস্থান এখন তোমার ব্যাপার, আমার নয়। আপনি আজ দুপুরে ঘুমিয়েছেন ভালো করে? অনেক দিন পর এমন গভীর ঘুম ঘুমালাম। কিন্তু এ কথা তুমি জানলে কি করে? ঠিক যেভাবে আপনি জেনেছেন কখন স্যার এডমন্ড ওর্ম হল ঘরে এসেছিলেন। আমরা এখন পরস্পরের ব্যাপারে অনেক কিছুই জানি বা জানতে পারি। জানতে পারি স্যার এডমন্ডের জন্যই। দেখো, ব্যাপারটা আশীর্বাদ না অন্য কিছু, সেটা নির্ভর করছে এপারে থাকা মানুষটার ওপর। এপারে থাকা মানুষটা আপনার মেয়েকে ভালোবাসে। তা তো বটেই, না হলে তুমি দেখা পেতে না। আমি কথাগুলো বলবো কিনা ভাবছিলাম। জোর দিয়ে বললেও শেষে হেসে ফেলেছিলাম। ওই হাসির ছলেই বললাম, যে শার্লেটের প্রেমে পড়ে তাকেই কি তিনি দেখা দেন? তাহলে তো অন্তত 1 ডজন মানুষ তাকে দেখতে পাবে। সবার প্রেমে পড়া আর তোমার প্রেমে পড়া আলাদা ব্যাপার। তোমার মতো প্রেমে নিশ্চয়ই সবাই পড়েনি। দেখুন, আমি খালি নিজের কথাই বলতে পারি। আজ আপনার মেয়েকে আমি নিজের মনের কথা বলেছি, এই তো ডিনারের আগেই। জানি, সে কথা শুনেছি। আমি কি, মানে আমার কোনো সুযোগ, কোনো আশা মিসেস মার্ডেন? শুধু এটুকু বলতে পারি, আমি তোমার জন্য প্রার্থনা করব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার বিশ্বাস ব্যাপারটা কেটে যাবে। ও যদি তোমায় ভালোবাসে তাহলে ব্যাপারটা কেটে যাবে। কেটে যাবে মানে? যদি সে আর দেখা না দেয়। অবশ্য আপনার মেয়ে যদি আমার ভালোবাসা স্বীকার করে তাহলে এই লোকটাকে দেখতে পেলেও বা কি না পেলেও বা কি। তুমি এই কথা বলতে পারো কারণ তুমি পুরো ব্যাপারটা জানো না, ফলে বুঝতেও পারবে না। কি করে বুঝবো? জানি না তো কিছু। ও চায় কি? ও চায় আমি তিলে তিলে কষ্ট পাই, প্রতি পদে যেন আমি ধাক্কা খেয়ে খেয়ে শাস্তি পাই। আমি ওর সাথে যা করেছি তার জন্যে। কিন্তু আপনি করেছিলেনটা কি? হত্যা। স্যার এডমন্ড ওর্ম যদি এসে আমার দিকে হাত বাড়িয়ে করমর্দন করতেন, তাতেও বোধ করি আমি এতটা আশ্চর্য হতাম না। শ্রীমতী মার্ডেন বলে চললেন, তুমি হয়তো ভাবছো খুন, না, নিজের হাতে ওকে আমি হত্যা
হত্যা করিনি, ও নিজেই নিজেকে শেষ করে দিয়েছিল। কিন্তু সেই রাস্তাটা সুগম করেছিলাম আমি, ওর হৃদয় ভেঙে চুরমার করে। আমার সাথে এডমন্ডের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে দিই আমি নিজেই। কারণ আমার তখন অন্য কাউকে পছন্দ হয়ে গিয়েছিল। পছন্দ হওয়ার, ভালো লাগার কোনো নির্দিষ্ট আইন বা হিসেব থাকে না, হয়ে যায়। ভেবো না যে টাকা, প্রতিপত্তি, সামাজিক সম্মান আমার এই পছন্দের নেপথ্যে ছিল। না না, সেসব কিছুই এখানে ছিল না। আমি ক্যাপ্টেন মার্ডেনের প্রেমে ঘাড় মুচড়ে পড়ি এবং এডমন্ডের চোখে ঘৃণার পাত্রে পরিণত হই। আমি তখন ক্যাপ্টেন মার্ডেন ছাড়া কাউকে বিয়ের কথা ভাবতেই পারছিলাম না। আমি কিন্তু এডমন্ডের প্রেমে পড়িনি। মা এবং আমার বড় দিদি তাদের পছন্দ আমার উপর চাপিয়ে দিয়েছিলেন। বাড়ি থেকে আমার উপর চাপ দেওয়া হয়েছিল, কিন্তু আমিও জেদ ধরে বসে থাকি যে বিয়ে করলে আমি একেই করব। আমার সিদ্ধান্ত এডমন্ড মেনে নিতে পারেনি, বিষ খেয়ে আত্মহত্যা করে। আমি ক্যাপ্টেন মার্ডেনকে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাই, সময় ভালোই কাটছিল। কিন্তু তার মৃত্যুর পর থেকেই এডমন্ড আমায় দেখা দিতে শুরু করে। সত্যি সাংঘাতিক অভিজ্ঞতা। ভদ্রমহিলা একটু নিঃশ্বাস নিয়ে আবার বলতে শুরু করলেন। শার্লটের সঙ্গে থাকলেই আমি দেখতাম একে। 7 বছর আগে যখন প্রথম একে দেখি, ভয়ের চোটে মরতে বসেছিলাম। একা থাকলে কখনো দেখতাম না, কখনো না। আমি প্রচুর চেষ্টা করেছি এই অশরীরী ধারা ভাঙার। হাওয়া বদল, ডাক্তার বদল, ওষুধ বদল সবই করেছি। ঈশ্বরের সামনে নতজানু হয়ে প্রার্থনা করেছি, লাভ হয়নি, লাভ হয়নি। ব্রাইটন প্যারেডে সেদিনটা মনে আছে, যেদিন আমি রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ি? আমি মাথা নাড়ালাম নীরবে। সেদিনই আমি এই এডমন্ডকেই দেখেছিলাম। অনেকদিন পরে দেখেছিলাম, তাই ধাক্কাটা সামলাতে সময় নিয়েছিলাম। তুমি যেদিন শার্লটের সাথে কথা বলছিলে, আমি ঘরের মধ্যে দাঁড়িয়েছিলাম, সেদিন ওকেই দেখেছিলাম। এবার বুঝেছি, এরকম বহুদূরে আবির্ভাব অনেকেই দেখেছে। অনেকেই দেখেছে মানে? তুমি কখনো দেখেছো? না, তা নয়, অনেকে দেখেছে। আসলে এরকম কেস খুবই ইন্টারেস্টিং, কি না? কেস? আমার জীবনের এমন ঘটনাকে তুমি কেসের আখ্যা দিচ্ছ? আমায় তুমি কেসের পর্যায়ে নিয়ে আসছো? না 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 না, ভুল বুঝবেন না দয়া করে মিসেস মার্ডেন, আমি নিজের কথা বলছি। সে বিষয়ে তুমি সঠিক চয়েস। তোমার উপর বিশ্বাস করে আমি ভুল করিনি। তার জন্য আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। কিন্তু আপনি তো অভিজ্ঞ মানুষ, জীবনে অনেক মানুষের সংস্পর্শে এসেছেন, আমার উপরই বিশ্বাস করলেন কেন? জানো, আমি গোটা ব্যাপারটাই ভেবে রেখেছিলাম। যখন এডমন্ডের তাড়নায় আমার প্রাণ ওষ্ঠাগত, তখনই ভেবে রেখেছিলাম। যদি আপনার মেয়ে সে কথা জানতে পারে? সেটাই তো আমার ভয়ের কারণ। একদিন না একদিন জীবনের কোনো অপ্রত্যাশিত মোড়ে সে যদি এই ঘটনা প্রবাহ জানতে পারে, তখন তার উপর কি ভয়ঙ্কর প্রভাব পড়বে, সেটার ভয়েই থাকি আমি সারাক্ষণ। না, কখনোই হবে না, হতে দেব না। না, একটু বেশি জোরেই বলে ফেলেছিলাম। দেখলাম সকলে আমার দিকে ঘুরে তাকাচ্ছে। আমরা থেমে গেলাম। শ্রীমতী মার্ডেনও উঠে পড়লেন। পরদিন সকালে আমি স্থির করলাম যে ট্র্যান্টন থেকে বিদায় নেব। শার্লট তার আগের দিনই আমায় বলে দিয়েছিল যে সে আমার অনুরাগপূর্ণ আহ্বানে সাড়া দেবে না। ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু আপাতত
সেরকম সম্ভাবনা নেই। নাকচ হয়ে যাওয়ার পরেও এখানে সেঁটে থাকার কোনো কারণ নেই। আমি শ্রীমতী মার্ডেনকে নিজের সিদ্ধান্ত জানালাম। তার মুখ দেখে একটু খারাপ লাগছিল। তিনি যেন ছলছল চোখে আমায় বলতে চাইছিলেন, এরকম দুঃসাধ্য বোঝা আমার ঘাড়ে চাপিয়ে তুমি চলে যাচ্ছ। আমি কথা দিয়ে এলাম যে আগামী 3 মাস আমি শার্লেটকে বিরক্ত করব না, কথাবার্তা কিছুই না। যাওয়ার দিন আমি শার্লেটকে অনুরোধ করলাম, শার্লেট, আমি আজ চলে যাচ্ছি। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করছি, তবে আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনার সাথে এই শহরতলিতে এক পাক হেঁটে আসতে চাই, একবার। অবশ্য আপনার ইচ্ছে হলে তবেই। শার্লেট রাজি হয়ে গেলেন। এই জায়গাটা সত্যি নয়নাভিরাম। গ্রাম্য স্নিগ্ধতা মাখা চারপাশ, পরিষ্কার পরিচ্ছন্ন। একদম শেষ প্রান্তে দামাল সমুদ্র। আমি আর শার্লেট বাড়ির চারপাশে ঘুরছিলাম। জানলার পর্দার ফাঁক দিয়ে কয়েকজন বাঁকা চোখে দেখলেন। আমি জানি না তাঁরা আমার আর শার্লেটের ঠিক পাশে সমান সমান পদক্ষেপে হাঁটা স্বয়ং স্যার এডমন্ড ওর্মকে দেখতে পাচ্ছিলেন কিনা, মনে হয় না। তিনি হঠাৎ উদয় হয়েছিলেন এবং একটু তফাতে আমার পাশে পাশেই হাঁটছিলেন। শার্লেট তাঁকে দেখতে পায়নি। বুঝতেই পারলাম গতকাল রাতে শার্লেট তাকে নিশ্চয়ই দেখেনি। তিনি সূক্ষ্ম দেহেই সেখানে বিরাজ করছিলেন। এই অশরীরী কোন ধাতুতে গড়া? যদি সূক্ষ্ম দেহেই এসে থাকেন তাহলে আমি তাকে দেখতে পাচ্ছি কি করে? যদিও তার সেই ভাবলেশীন অভিব্যক্তির মধ্যে এমন কিছু রাজকীয় ছিল যে তাকে স্পর্শ করে দেখার মতো সাহস জোটাতে পারিনি আমি। কি করে বলবো? তার সবকিছুর মধ্যে এমন একটা নিয়ম মাফিক ব্যাপার ছিল যা স্পর্ধা জাগতে দেয় না। স্পর্শ না করেও বুঝতে পারি যে এরকম কেউই আমার জীবন্ত মৃত পরিচিত ব্যক্তির তালিকায় ছিল না। আমার মনে হলো এই মৃত অথচ জীবন্ত ব্যক্তি আমার পাশেই রয়েছেন। শার্লেটের মা এর হৃদয় ভেঙেছিলেন, তাই হয়তো ইনি আমার পাশে রয়েছেন আর সেখানে থেকেই নিঃশব্দে সাবধান করে দিচ্ছেন, তুমি এর সঙ্গে তোমার মায়ের মতো কিছু করলে মায়ের মতো পরিণতি তোমার ভাগ্যে জুটবে। তখন সেও কাউকে না কাউকে দেখতে পাবে। তবে আমার মনে হলো আমায় আর একটু জানতে পারলে শার্লেট আমার দিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। আমি দেখলাম স্যার এডমন্ড ওর্ম আমাদের পাশে পাশে হাঁটছেন। একটা বাঁক নিয়েই দেখি তিনি আর আমার পাশে নেই। চমকটা কাটিয়ে উঠে আমি শার্লেটকে বললাম, আমি কথা দিয়েছি যে আগামী 3 মাস যোগাযোগ রাখবো না, কিন্তু আপনারা ব্রাইটন ফিরে এলে আপনাদের বাড়ি যেতে পারি কি? হ্যাঁ, তা পারেন, নিশ্চয়ই পারেন। শার্লেটের কথা শুনে কিছুটা আশ্বস্ত হলাম। আমি আমার কথা রেখেছিলাম। পরবর্তী 3 মাস কোনো যোগাযোগ রাখেনি। তার ফল পেলাম একদিন। একটা চিঠিতে মার্ডেনরা জানালেন যে তাঁরা ফিরে এসেছেন। একদিন তাঁদের বাড়ি যাওয়ার পর শার্লেট সহাস্যে আমায় বলেছিলেন, না, আপনিই সেরা, এবার আপনি আমার সাথে কথা বলতেই পারেন। তারপর থেকে আমি তাদের বাড়ি যেতাম প্রায়, কখনো নিজে থেকেই, কখনো আমন্ত্রণে। শার্লেট মাঝে মাঝে আমার দিকে ছুঁড়ে দিতেন টুকরো টুকরো রসিকতা। যেমন একদিন বললেন, আপনি নিজের খেয়াল না রাখলে আমিও কিন্তু আপনার কোনো খেয়াল রাখবো না। ট্রান্টন থেকে ফিরে আসার পর যেন স্যার এডমন্ড ওর্ম চলছে ভালোই। আমি আর শার্লেট একটা টানা বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলাম। এই বাড়িটা একটা খাড়া পাহাড়ের ওপর, আর তার নিচেই বহমান সমুদ্র। সে রাতে চাঁদের আলো ছিল না বললেই চলে। তারাগুলো মিটমিট করছে। ভেসে আসছে বেহালা আর পিয়ানোর যুগলবন্দি।
উপযোগী পরিবেশ। আমি আমতা আমতা করে বললাম, আচ্ছা শার্লেট, এখন কি আপনার আমায় একটু ভালো লাগছে? আপনি কি আমার প্রস্তাবটা আরেকবার ভেবে দেখবেন? জবাবের বদলে শার্লেট আমার কনুইয়ের কাজটা খামচে ধরে বলল, 1 মিনিট, দেখুন তো ওখানে কি কেউ দাঁড়িয়ে রয়েছে? আমি তার দৃষ্টিপথ ধরে দেখলাম লম্বা টানা বারান্দার এক প্রান্তে সত্যি কেউ একজন দাঁড়িয়ে। আমাদের পাশেই একটা খোলা জানলা দিয়ে আলো এসে পড়ায় এই জায়গাটা একটু আলোকিত হয়ে রয়েছে, কিন্তু অধিকাংশ জানলায় টাঙানো রয়েছে ভারী পর্দা, তাই বারান্দার সিংহভাগটায় অন্ধকার। আলো আঁধারির মাঝেই আমি দেখলাম লোকটা মাঝারি উচ্চতার, তার গায়ে একটা কোট আর শার্ট। দেখে মনে হবে এই পার্টিতে আসা এক অতিথি, কিন্তু আমার মনের মধ্যে পাক খেতে থাকা শঙ্কা জানিয়ে দিল এই লোকটা কোনো অতিথি নন। শার্লেটের হাবভাব দেখে মনে হলো সে রীতিমতো অস্বস্তি বোধ করছে। ওই অন্ধকারেও লোকটার তীক্ষ্ণ দৃষ্টি আমাদের উপর পাহাড় প্রমাণ চাপ তৈরি করল। শার্লেট কি একে চেনে? আগে কখনো দেখেছে? এসব 7-5 ভাবছি, এমন সময় শার্লেট অতি কষ্টে নিঃশ্বাস ছেড়ে ভেতরে চলে গেল। আবারও মনের কথাটার দোরগোড়া থেকে ফিরে আসতে হলো আমায়। প্রথমে আমারও গা শিরশির করে উঠেছিল, পরে সেটা বিবর্তিত হয়ে বদলে গেল হতাশায়, আর সেখান থেকে এলো রাগ, ভয়ঙ্কর রাগ। আমি জোর কদমে ঘরের ভেতরে ঢুকলাম। যে মেয়েটাকে ভালোবাসি সে ভয় পেয়েছে, তার নিরাপত্তা সুনিশ্চিত করা আমার প্রথম কর্তব্য। আমি ঘরে ঢুকে দেখলাম শার্লেট কোথাও নেই। এদিকে স্যার এডমন্ড ওর্ম, যদি তিনি এসে থাকেন, বিদায় নিয়েছেন। এই ঘরে কেউ ছিল না। হঠাৎ পাশের ঘর থেকে একটা হুড়োহুড়ির শব্দ ভেসে এলো, একটা মহিলা কণ্ঠের চিৎকার। শার্লেটের গলার আওয়াজ কি? সে চিৎকার করে কাকে ডাকছে? এদিকে এসো, কেউ ওনাকে প্লিজ একটু তুলে ধরো। ব্যাপার কি? ঘরে ঢুকে দেখলাম সবার মুখ থমথমে, বাজনা থেমে গিয়েছে, খাবার দাবারের প্লেট ইতিউতি ছড়ানো, আর একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। তার পাশে হাঁটু মুড়ে শার্লেট বিচলিত হয়ে বলছে, একটু সাহায্য করুন প্লিজ, উনি অজ্ঞান হয়ে গিয়েছেন। অজ্ঞান হয়ে যাওয়া মহিলাটি আর কেউ নন, শ্রীমতী মার্ডেন। সবাই ছুটোছুটি করতে শুরু করে দিল। কেউ ডাক্তার ডাকতে ছুটল, তো কেউ গেল জল আনতে। মুখে জলের কয়েকটা ঝাপটা মারতেই তিনি জ্ঞান ফিরে পেলেন। একটু পরে ক্লান্ত গলায় বললেন, আমাদের জুড়ি গাড়ি নিচেই রয়েছে, আমায় একটু এগিয়ে দিন, আমরা বাড়ি চলে যাব। চারপাশে শ্রীমতী মার্ডেনের বেশ কয়েকজন আত্মীয় স্বজন ছিলেন। তাদের মধ্যে আগ বাড়িয়ে কিছু করতে যাওয়াটা ভালো দেখায় না। তারাই ধরাধরি করে তাকে গাড়ি অবধি পৌঁছে দিলেন। সহিস গাড়ি ছুটিয়ে দিল। পরদিন সকালে ওদের বাড়ি গেলাম। দরজায় দেখা হলো শার্লেটের সাথে। প্রশ্ন করলাম, কেমন আছেন উনি এখন? আগের তুলনায় সামান্য ভালো, তবে দুর্বলতা আছে এখনো। ওনার সাথে দেখা করা যায় কি একবার? না, এখন দেখা করা ওর পক্ষে অসম্ভব। ফিরে এলাম, কিন্তু বিকেল 5টা নাগাদ আবার একটা চিঠি পেলাম। দেখলাম সেই চিঠিতে পেন্সিল দিয়ে লেখা রয়েছে, একবার আসুন, মা আপনার সাথে দেখা করতে চান। গেলাম। ঘরে প্রবেশ করেই বুঝলাম ভদ্রমহিলার হাতে বিশেষ সময় নেই। তার মুখে একটা ধূসর ছায়া নেমে এসেছে। তিনি আমায় দেখেই বললেন, ঠিকই আছি, হাতটা মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি করে, বুঝলে। আমি তার খাটের এক পাশে বসলাম, আর এক পাশে শার্লেট বসে। মায়ের হাতটা শক্ত করে ধরে রেখেছেন। তার দু চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। শ্রীমতী মার্ডেন আমার দিকে ফিরে
ক্ষীণ কণ্ঠে বললেন, সময় গনিয়ে এসেছে কিনা জানি না, কিন্তু একটা কথা বলতেই হচ্ছে, শার্লেট আমায় সব বলেছে। আমি প্রথমটা বুঝলাম না, কি বলেছে, কোন কথাটা? সেটা ধরতে পেরেই যেন তিনি আমায় বললেন, তুমি যে ওর সাথে আবার কথা বলেছ সেটাও আমায় বলেছে। তোমার ওর প্রতি অনুরাগ সত্যি তারিফযোগ্য। এত কিছুর মধ্যেও তুমি ওকে ছেড়ে দাওনি। একটা আনন্দ আমার গোটা শরীর বেয়ে পাক খেয়ে গেল। শার্লেট কি তবে তার মাকে এমন কিছু বলেছেন যাতে এই মহিলা উৎফুল্ল হয়ে উঠেছেন? যদি মেয়ের উত্তর শুনে বিচলিত হতেন তবে এভাবে কথা নিশ্চয়ই বলতেন না। আমি আনন্দের জোয়ার কোনো ক্রমে যথাসাধ্য চেপে বললাম, আমি তো যা বলার বলেছি। উনি তো কোনো জবাব দেননি আমায়। এবারও বলবে কি শার্লেট? বলবে তো? আমি তোমার জবাব শুনতে চাই। হ্যাঁ, আমি তোমার জবাব শুনতে চাই। শার্লেট কার্পেটের উপর দৃষ্টি নিবদ্ধ করে নখ দিয়ে চামড়া খুঁটছিল। মুখ না তুলেই সে বলল, আপনি আমার প্রতি অত্যন্ত সদয়। আমি আপনার প্রতি রূঢ় ব্যবহার করলেও আপনি কখনো পাল্টা কিছু বলেননি। এই শার্লেটকে আমি চিনি না। সেই সপ্রতিভ চটজলদি ব্যাপারটা যেন একেবারে উধাও। সে যেন কোনো তাড়না অনুভব করছে। আমি দেখলাম তার হাত কাঁপছে। আমি তাকে ভরসা দিতে বললাম, তাহলে দেখেই নিন আমার ব্যবহার আর কতটা ভালো। আমি তার উদ্দেশ্যে নিজের হাতটা বাড়িয়ে দিলাম। আমার মুখ থেকে কথাটা বেরোতে না বেরোতেই ঘরে একটা বদল এলো। আমি দেখলাম একটা ছোটখাটো ঘূর্ণিঝড় মতো জিনিস পাক্ষে একটা অবয়বের রূপ নিচ্ছে। একটা মানুষের মতো অবয়ব। একে আমি চিনি বলেই মনে হচ্ছে। বিছানার একটা দিকে তৈরি হচ্ছে অবয়বটা। আমি বুঝতে পেরেছি কি হতে চলেছে। আমি শুধু প্রার্থনা করছিলাম শার্লেট যেন এই জিনিস না দেখে। স্যার এডমন্ড ওর্মকে দেখবো নাকি শ্রীমতী মার্ডেনকে, কাকে? শার্লেট বুঝতে না পেরে এগিয়ে এলো, আমার হাতটা ধরলো আর অনুভব করলো এই উপস্থিতি। প্রথমে দেখলাম ওর দু চোখে ভয় মিশ্রিত বিস্ময়, আর তারপরেই সেটা ছিটকে বেরিয়ে এলো ওর মুখ থেকে একটা ভয়ার্ত চিৎকারের রূপ নিয়ে। তার সাথেই মিশে গেল একটা অস্ফুট গোঙানির শব্দ, যেন কারুর মধ্যে থেকে সমস্ত জীবনী শক্তি কেউ শুষে নিচ্ছে। আমায় শার্লেটকে বাঁচাতে হবেই। আমি এগিয়ে গেলাম ওকে আড়াল করতে। ওর দু চোখ ঢেকে দিলাম। আমি হৃদস্পন্দন অনুভব করছি। আমার বুক ঢিপ ঢিপ করছে। বুঝতে পারছি না কার হৃদয়ের স্পন্দন কোনটা। সেই গোঙানির শব্দ কমে এলো। আমি স্পষ্ট বুঝলাম কাজ হয়ে গিয়েছে। জীবনী শক্তি শুষে নেওয়ার কাজ শেষ। আমরা টের পেলাম এই ঘরে আমাদের ছাড়া আর কেউ জীবন্ত নেই। বিছানার পাশের সেই উপস্থিতি অদৃশ্য হয়েছে, আর তার সঙ্গে অদৃশ্য হয়েছে শ্রীমতী মার্ডেনের শরীরে প্রাণের চিহ্ন। শার্লেট ফুঁপিয়ে উঠলেন, মা, 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 তুমি কি নেই? তুমি কি নেই মা? আমি হাঁটু গেড়ে ওর পাশে বসে নাড়ি ধরে দেখলাম আমার আশঙ্কা সত্যি। বুঝলাম তিনি এক অভিশাপ নিয়ে ঘুরছিলেন। আজ শার্লেটের মতিগতি দেখে অদৃষ্ট সিদ্ধান্ত নিল, আর নয়, এই শেষ। যে কাজটা তিনি করেছিলেন তার জন্য কম ভুগতে হয়নি। অদৃষ্ট পরোয়ানা দিয়েছিল, আর সেই কাজটা সম্পন্ন করলেন স্যার এডমন্ড ওর্ম। মেয়ে মায়ের সাপ ঘোচালো।